হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো সিনে গল্পের আসর। আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি কোরিয়ান ভালোবাসার গল্প নিয়ে। পুরো মুভিটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা ডানভি নামের এক অমনোযোগী অলস মেয়েকে দেখতে পাই, যে কিনা তখন ক্লাসে বসে বসে ঘুমাচ্ছিল। ডানভির কাছে আমার মতো পড়াশোনা খুব বিরক্তিকর একটা জিনিস ছিল। এর সাথে পড়াশোনার কথা শুনলেই তার শুধু ঘুম পায়, আর ম্যাথ ছিল তার সবচেয়ে বিরক্তিকর একটা সাবজেক্ট, যার কারণে বেশিরভাগ সময় সে ম্যাথ ক্লাসে ঘুমাতো। ঠিক এভাবে একদিন ম্যাথ টিচার তাকে ক্লাসে ঘুমাতে দেখে ফেলে, তাকে ডেকে বোর্ডে নিয়ে ম্যাথ সলভ করতে বলে। এদিকে ডানভি তো ম্যাথে কিছুই পারে না, তার কারণে সে স্যারের দেয়া এত সহজ ম্যাথটাও সলভ করতে পারছিল না। তাই সে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতে থাকে এবং ভাবতে ভাবতে সেখানে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ে, যেটা দেখে টিচার অনেক অবাক হয়ে যায়। আর তিনি তখন তাকে নানাভাবে ঘুম থেকে জাগার চেষ্টা করে, এমনকি ডানভিকে অনেকগুলো চড়থাপ্পড়ও মারে সে। এরপর টিচার রেগে তাকে পরবর্তী এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নিতে বলে। কিন্তু কে শুনে কার কথা। ডানভি বেঞ্চে গিয়ে বরাবরের মতোই ভাবতে শুরু করে কখন এই বোরিং ম্যাথ ক্লাসটা শেষ হবে। ঠিক এর কিছুক্ষণ পর ক্লাস শেষ হলে এবং টিচার চলে গেলে ডানভি আবারও বেঞ্চে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এরপর বাসায় এসে ডানভি যখন মোবাইল নিয়ে সময় কাটাচ্ছিল, তখন তার মা এসে দেখতে পায় সে পড়াশোনা বাদ দিয়ে মোবাইল নিয়ে বসে আছে, আর অথচ একদিন দুদিন পরেই তার পরীক্ষা শুরু হয়ে যাবে। এগুলো নিয়েই তার মা তার উপর চেঁচামেচি বকাঝকা করতে থাকে, যেগুলো আমাদের মায়েরা আমাদের সাথে সবসময় করতে থাকে। তবে যাই হোক, এখন যদি সে ভালো করে পড়াশোনা নাই করে, তাহলে সে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না। এভাবে কিছুক্ষণ ডানভির ওপর চেঁচামেচি করার পর তার মা তার পছন্দের হিস্টোরিক্যাল ড্রামা সিরিজ দেখতে শুরু করে, যেগুলো ডানভির কাছে খুব বোরিং লাগে, কারণ তার প্রত্যেক দিন এই একই ড্রামা দেখতে একটুও ভালো লাগে না। তাই সে তার মায়ের সাথে রাগারাগি করে সেখান থেকে রেগেমেগে বইপত্রগুলো নিয়ে অন্য রুমে চলে আসে, যেখানে তার মায়ের বকবকানি তখনও ভাঙা রেডিওর মতো চলতেই থাকছিল। পরের দিন স্কুলে ডানভি তার ফ্রেন্ডের সাথে কথা বলার সময় তার ফ্রেন্ড তাকে বলে, আগামী শনিবার থেকে আমাদের এক্সাম শুরু হচ্ছে। এই এক্সাম যদি ভালো রেজাল্ট না করতে পারি, তাহলে আমাদের জীবনটা পুরো বরবাদ হয়ে যাবে। যেটা শুনে ডানভির হতাশ হয়ে বলে, এই সিস্টেমটা আসলেই বাজে। এসব এক্সাম দেওয়ার প্যারার আগে কেন আমি অদৃশ্য হয়ে গেলাম না? আর যেখানে একটা পরীক্ষা মানুষের জীবনের ভালো মন্দ নির্ভর করে, সেখানে আমাদের জন্মই বা কেন হলো? এসব কথা বলার এক পর্যায়ে তার ফ্রেন্ডের গাড়ি চলে আসলে সে তখন চলে যায়। এবার ডানভি তখন একা একা ভাবতে থাকে, আর এখন তার মনেও ভয় ঢুকে গিয়েছে। সে তো সারা বছর পড়েই নি, এখন একদিনে কিভাবে সবকিছু সে কমপ্লিট করবে, আর কিভাবেই বা সে পাশ করবে? এসব ভাবতে ভাবতে সে উদাস মনে তখন রাস্তা দিয়ে হাঁটতে থাকে, তার বাসার দিকে যেতে থাকে। বাসায় গিয়ে সে তার পড়াশোনায় মন দেয়া তো দূরের কথা, সব বাদ দিয়ে সে নিশ্চিন্তে ঘুমাতে শুরু করে, কারণ এক্সাম আসলে তো তার আরো অনেক ঘুম বেশি পায়। তাই ঠিক আমার মতোই সে নিশ্চিন্তে ঘুমাতে শুরু করে। এর পরের দিন টিভিতে এক্সামের কথা শুনে সে এক লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। এরপর সে দ্রুত রেডি হতে থাকে, আর তার মাও তার পিছু পিছু তাকে সাহায্য করতে থাকে। এদিকে তার এক্সামের কোনো প্রিপারেশনই নেই। এরপর সবকিছু গুছিয়ে বৃষ্টির দিন হবার কারণে তার মা তাকে একটা ছাতা দিয়ে দেয়। এবার বাসে উঠে ডানভি খুব মনোযোগ দিয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্টের মতো পড়তে শুরু করে। এতই মনোযোগ দিয়ে পড়তে থাকে যে সে নামার সময় তার ছাতা নিয়ে নামতেও ভুলে যায়, আর সে নামার সময় বাসটা দ্রুত সেখান থেকে চলে যায়, তার ছাতা সেই বাঁচিয়ে থেকে যায়, আর ডানভি ভিজতে ভিজতে যেতে থাকে। অন্যদিকে এক্সাম তো শুরু হয়ে গিয়েছে, সবাই এক্সাম দিচ্ছে, শুধু ডানভির সিটটাই খালি পড়েছিল। তখন ডানভির ফ্রেন্ড তাকে অনেকবার কল করে, কিন্তু ডানভি ফোন ধরে না, বরং সে পার্কের একটা বেঞ্চে বসে ভাবতে থাকে এক্সাম দিয়ে সে কি করবে, কারণ সে তো কিছুই জানে না কি লিখবে। এসব ভাবতে ভাবতে সে বৃষ্টিতে ভিজতে শুরু করে, আর এক পর্যায়ে সে হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই কিছুটা সামনে থেকে ড্রামের শব্দ আসতে শুরু করে, যেটা শুনে ডানভি সেটা অনুসরণ করে এগিয়ে গিয়ে দেখতে পায় বৃষ্টির পানি একটা ম্যানহোলের ঢাকনার উপর জমেছে, আর যেখান থেকে ড্রামের আওয়াজ খুব জোরে আসছে। জিনিসটা আসলে কি তা দেখার জন্য সে পা বাড়ায়, কিন্তু আবার সে ভয় পায়, কিন্তু আবার সে নিজের জীবন সম্পর্কে ভেবে হতাশা হয়ে পড়ে। যেটা ভেবে সে ঠিক তখনই সেই জমে থাকা পানির উপর লাফ দিলে সে নিচে নতুন একটা জায়গায় চলে আসে, যেটা অনেকটা প্রাচীন হিস্টোরিক্যাল টাইপের এলাকা ছিল। আর এখানে আমরা দেখতে পাই গত 3 বছর ধরে এখানে কোনো প্রকার বৃষ্টি হয় না বলে প্রজারা একটা বড় গামলার পানি দিয়ে মন্ত্র পড়ে বৃষ্টির দেবতার কাছে পূজা করতে শুরু করে। ঠিক তখনই সে গামলার পানি থেকে লাফ দিয়ে বের হয় ডানভি। তাকে দেখে সবাই আটকে উঠে। এদিকে ডানভি প্রথমে এই রাজা প্রজাদের দেখে ভাবে এখানে হয়তো হিস্টোরিক্যাল ড্রামার শুটিং চলছে, যেটা দেখে সে তখন
তার ফোন চেক করতে গিয়ে দেখে পানিতে ভিজে সেটা অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে তার পোশাক আশাক দেখে রাজারা ভাবে এ নিশ্চয়ই কোনো গোয়েন্দা। এটা ভেবে সবাই তখন তাকে মারতে উদ্যত হয় আর তলোয়ারের আঘাতে ডানবির হাত কেটে যায়। তখন সে বুঝতে পারে সে শুটিং এ নেই, বরং সে 1000 বছর পুরনো সময় চলে এসেছে, যখন তার জন্ম হয়নি। এবার প্রজাদের মধ্যে তখন একজন বলতে থাকে এ হয়তো নিশ্চয়ই বৃষ্টির দেবতার দূত হিসেবে এসেছে আমাদের বৃষ্টি দেবার জন্য। তখন ডানবি তার মায়ের দেখা হিস্টোরিক্যাল ড্রামার অবিক্ষিত থেকে বলে, হ্যাঁ আমি বৃষ্টি দেওয়ার জন্যই এসেছি। তখন সবাই তার সামনে মাথা নত করে আর এই সুযোগে ডানবি সেখান থেকে পালিয়ে যায়। সে পালিয়ে গিয়ে সেনাদের পোশাকের মধ্যে লুকিয়ে পড়ে। এরপর বুদ্ধি করে সে পোশাকের থেকে একটা সেট পরে নেয় আর তার সাথে থাকা পেন্সিল দিয়ে দাড়ি মোছ এঁকে নেয় এবং সে বেরিয়ে পড়ে। তখন অন্যদের সাথে তার পোশাক মিলে যাওয়ায় ডানবি তাদের সাথে মিশে পড়ে আর তাকে কেউ খুঁজেও পায় না। অন্যদিকে রাজা তার প্রজাদের বলে এসব কুসংস্কার বাদ দিয়ে ম্যাথ আর বিজ্ঞানের সূত্র কাজে লাগিয়ে আবহাওয়ার সমস্যার সমাধান করতে, কিন্তু মন্ত্রী বলে এটা অসম্ভব। এ যুগে ম্যাথ আর বিজ্ঞানের জটিল ক্যালকুলেশনের মাধ্যমে আবহাওয়ার সমস্যার সমাধান করা অনেক কঠিন হবে, কারণ এখনো আমরা তেমন একটা ডেভেলপ হয়নি। এর সাথে মন্ত্রী আরো বলে রাজা আর রানীর কোনো উত্তরাধিকারী নেই, তাই বলে দেবতা অসন্তুষ্ট হয়ে বৃষ্টি দিচ্ছে না। তাই তারা রাজাকে পরামর্শ দেয় রানীর সাথে ভালো ব্যবহার করতে আর বেশি বেশি সময় কাটাতে। এদের সব কথা তখন ডানবি শুনতে থাকে আর এক পর্যায়ে সে সেখান থেকে আস্তে আস্তে পালিয়ে যায় এবং সে তার ফোনটা খুঁজতে শুরু করে। কিন্তু হঠাৎ সে একজন বডিগার্ডের হাতে ধরা পড়ে, তাই বডিগার্ড তাকে ধরে রাজার কাছে নিয়ে আসে। এরপর ডানবি তাকে ছেড়ে দিতে বললে তখন রাজা বলে তোমাকে তখনই ছেড়ে দেওয়া হবে যখন তুমি বৃষ্টি নামাতে পারবে। ঠিক এটা বলে এরপর তাকে একটা রুমে বন্দি করে রাখার সিদ্ধান্ত নেয়। তখন ডানবি লাইব্রেরিতে বই খুঁজতে চলে যায়, যদি সে এই বইগুলোর মধ্যে সেখান থেকে বর্তমানে চলে যাওয়ার কোনো একটা সমাধান পায়। রাজা তখন এটা দেখে ভাবে যে এই হয়তো গণিতের সমস্যার সমাধান করতে পারবে, যার কারণে রাজা তাকে ধরে এনে তাকে ম্যাথের সূত্র বুঝাতে বলে। কিন্তু ডানবি তো নিজেই ম্যাথে দুর্বল, সে আর কি ম্যাথ করাবে। তবুও সে প্রথমে ছোট ছোট যোগ দিয়ে রাজাকে শেখাতে শুরু করে আর রাজাও যেহেতু সংখ্যা তেমন চেনে না, সেও মনোযোগ দিয়ে ডানভির থেকে এসব শিখতে শুরু করে। এরপর প্রতিদিন পৃষ্ঠার পর পৃষ্ঠা সে খাতা কলমে ডানভির থেকে ম্যাথ শিখতে থাকে। আর অন্যদিকে ডানভি তাকে এভাবে প্রতিদিন ম্যাথ শিখাতে শিখাতে পুরো ক্লান্ত হয়ে পড়ে, যার কারণে রাজা আবার নিজে নিজে চর্চা করতে শুরু করে। আর ডানভির ব্যাগে এসব জিনিসপত্র দেখে ভাবতে থাকে এসব দিয়ে সে কি করে। এরপর একটা কলম নিয়ে সে হাতে লিখে লিখে দাগ কেটে কেটে ম্যাথ প্র্যাকটিস করতে থাকে। এভাবে একদিন রাজার দরবারে তার স্ত্রী চলে আসে আর ডানভি দেখতে পায় তার বান্ধবী রানীর পোশাকে রাজার সামনে দাঁড়িয়ে আছে। তখন ডানভি তো তাকে দেখে খুব খুশি হয়, যার কারণে সে তাকে বলে তুমি পরীক্ষা বাদ দিয়ে এখানে কি করছো। কিন্তু রানী তাকে চেনে না বলে ডানভিকে জানিয়ে দেয়, যেটা শুনে ডানভির মনটা খুব খারাপ হয়ে যায় আর সে চুপ হয়ে যায়। ঠিক এভাবেই ডানভি রাজাকে দিনের পর দিন ম্যাথ চর্চা করাতে করাতে দুজনে অনেক ক্লোজ হতে শুরু করে, যেটা দেখে এবার রানী ডানভিকে হিংসা করতে শুরু করে। এবার রানী রাজাকে নিজের কাছে ফিরে পেতে মন্ত্রীকে দিয়ে রাজার খাবারে নেশার ওষুধ মিশিয়ে দেয়। কিন্তু সেই খাবার যখন দেয়া হয় তখন তো রাজা না খেয়ে ডানভি তা খেয়ে ফেলে। ঠিক এমন সময় রানী রাজার রুমে চলে আসে, যেটা দেখে রাজা তখন ডানভিকে লুকিয়ে ফেলে। তখন রানী সে রাজাকে নানাভাবে শারীরিক আকর্ষণের চেষ্টা করে, কিন্তু রাজার তো তার প্রতি কোনো ফিলিংসই কাজ করে না। সে বারবার তাকে দূরে সরিয়ে দিতে থাকে। এমন সময় ডানভি মাতাল অবস্থায় বেরিয়ে আসে, রাজার সাথে উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে, যেটা দেখে রাজা তাকে কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু পারে না। আর রানী এসব দেখে রাগ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মন্ত্রী প্ল্যান করে ডানভিকে মারার সিদ্ধান্ত নেয়, কারণ সে মিথ্যা বলেছে, এমনকি সে আমাদের কোনো উপকারেও আসবে না। যার কারণে এরপর ডানভিকে মারার জন্য রাজার দরবারে নিয়ে আসা হয়, যেটা দেখে তখন রাজা বলে ওকে মারা আমাদের উচিত হবে না। তার মতো বুদ্ধিমতী মেয়েকেই আমাদের রাজ্যের জন্য খুব দরকার, কারণ সে তার বুদ্ধি দিয়ে আমাদের সকলের সমস্যা সমাধান করতে পারবে। কিন্তু মন্ত্রী এবার রাজাকে তখন চ্যালেঞ্জ করে বলে যদি সে বৃষ্টির আসার 3 দিন আগে আমাদেরকে সঠিক তথ্য দিতে পারে তবে আমরা বুঝতে পারবো সে কতটা বুদ্ধিমান, আর নইলে সে কোনো কাজেরই না, বরং তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। তখনকার দিনে সূর্যের আলো দিয়ে সময় নির্ধারণ করা হতো, তাই ডানভির জন্য এটা ছিল কঠিন একটা চ্যালেঞ্জ। সে কিভাবে সূর্যের আলো গতিবিধি বিচার করে বৃষ্টির সময় বের করবে, আর বৃষ্টি না হলেও সে পানিতে ঝাঁপ দিয়ে তার জগতে ফিরে আসতে পারবে না। এভাবেই সে রাত দিন ম্যাথের ক্যালকুলেশন করতে থাকে। ওইদিকে রাজাও খুব চিন্তায় পড়ে যায়, কারণ সেও চায় না এই দোষের অপরাধী ডানভি হোক। যার কারণে রাজা ডানভিকে বাঁচানোর জন্য প্ল্যান খুঁজতে শুরু করে। আর এ থেকে বোঝা যায় রাজার ডানভির প্রতি তার অলরেডি মায়া জন্মে গিয়েছে। তো এভাবেই দিন পার হতে থাকে, কিন্তু ডানভির কোনোভাবেই ম্যাথের কঠিন ক্যালকুলেশন সলভ করতে পারে না, যার কারণে রাজার টেনশন বাড়তে থাকে। তো এভাবে করতে করতে একদিন ডানভি কঠিন ম্যাথ নিজের চেষ্টায় সলভ করে ফেলে, যা সে আগে কখনো পারেনি।
এরপর দেখা যায় ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে রাজার উপর। যখন বৃষ্টি পড়তে থাকে তখন তার মনে পড়ে সে ডানভিকে বলেছিল যেদিন সে বৃষ্টি নামাতে পারবে তখন তাকে যেতে দেবে। তাই রাজা এবার দ্রুত ডানভিকে আটকানোর জন্য দৌড় দেয়, আর ডানভি তখন সব গুছিয়ে একটা পানির ছোট অংশে লাফ দিতে চেষ্টা করে। এদিকে রাজা দৌড়ে যখন ডানভির ঘরে আসে তখন তাকে সে কোথাও খুঁজে পায় না। সে ভাবে হয়তো ডানভি চলে গিয়েছে, কিন্তু সে বাইরে টেবিলের উপর একটা কঠিন ম্যাথের সলভ দেখতে পায়, যা দেখে ওর মনে হয় ডানভি এখনো যায়নি। এরপরে রাজা নিজের বাড়ি এসে দেখতে পায় ডানভি তার করা সলিউশন থেকে একটা যন্ত্র তৈরি করেছে, যা দিয়ে আগে থেকে আবহাওয়ার খবর জানা যাবে। রাজা এটা দেখে বলে, তুমি এটা কিভাবে সমাধান করলে? সে বলে, এটা আমাদের স্কুলে একবার দেখিয়েছিল। এর সাথে ডানভি আরো বলে, আমি আসলে এত ভালো ম্যাথ পারি না যতটা আমি তোমাকে বলেছিলাম, কিন্তু আমি এটার জন্য অনেক পরিশ্রম করেছি, কারণ আমি নিজেকে প্রমাণ করতে চেয়েছি যে আমি অহেতুক না, আমি ইউজলেস না। এই বলে ডানভি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে শুরু করে, যেটা দেখে রাজা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ঠিক এমন সময় বৃষ্টি থেমে গেলে রাজা খুব ভয় পেয়ে যায় যদি এবার কোনো অঘটন ঘটে, তাই সে ডানভিকে চলে যেতে বলে তার দেশে। কিন্তু ডানভি বলে সে এখন যাবে না, সে এক্সামের ভয়ে নিজের দেশ ছেড়ে চলে এসেছে। এখন সে সেই এক্সামে পাশ করে গেছে, তাই সে এখান থেকে যেতে চায় না। কিন্তু রানী এটা জানলে সমস্যা হবে। রাজা তার এক বডিগার্ডকে দিয়ে তাকে অনেক দূরে পাঠিয়ে দেয়। যেতে যেতে মন্ত্রীর পাঠানো লোকেরা তাদের তাড়া করতে শুরু করে, আর রাজার কাছে খবর গেলে সে ঘোড়া নিয়ে ডানভিকে বাঁচাতে বের হয়। ওইদিকে রাজার বডিগার্ডকে আক্রমণকারীরা তখন ঘিরে ফেলে। অন্যদিকে আরেকজন ডানভিকে বলে সূর্য দেখে ঘোড়া নিয়ে সামনে এগিয়ে যেতে। তখন সূর্য দেখে সময় দেখা হতো, তাই তাকে এটা বলা হয়। ডানভির জন্য এটা খুব কঠিন কাজ ছিল, তাই সে তার ফোন বের করে কম্পাস দিয়ে দিক দেখে যেতে থাকে। এভাবে একসময় সন্ধ্যা হয়ে যায়। তখন সে একটা সমুদ্রের পাড়ে পৌঁছায়। তখন কিছু সময় পর সেখানে রাজা এসে উপস্থিত হয়, যেটা দেখে তখন দুজনের মধ্যে কিস হয়ে যায় এবং একজনের প্রতি আরেকজনের ফিলিংস প্রকাশ করে ফেলে। আর এরপর তাকে প্রাসাদে নিয়ে যাওয়া হয়। এদিকে মন্ত্রী তো এবার রাজাকে কিছুই বলতে পারে না। এরপর একদিন ডোবার পানি খেতে গিয়ে ডানভি ময়লা দেখে তখন খেতে পারে না, যার কারণে তারপর সে একটা মেশিন তৈরি করে, যা দিয়ে পানি পরিষ্কার হয়ে ফোঁটা ফোঁটা আরেকটা পাত্রে জমা হয়, যেটার মাধ্যমে সারা বছর বৃষ্টির পানি সংরক্ষণ করা যাবে। এবার ডানভি তা তখন রাজাকে দেখায়। এভাবে তোমরা তোমাদের পানির সমস্যার সমাধান করতে পারবে, যেটা রাজা এবার সবাইকে দেখালে সবাই এই আবিষ্কার দেখে অনেক অবাক হয়ে যায়। যেটা দেখে তখন মন্ত্রী বলে, সে যখন আমাদের এত উপকার করেছে তো এখন তাকে মারা হবে না, তবে তাকে তার দেশে চলে যেতে হবে। তাই ডানভি এই কদিন সবার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে, সবার সাথেই সে ভালো সময় কাটাতে শুরু করে, এমনকি রানীর সাথেও সে ভালো সময় কাটায়। যেটা দেখে রানী এবার হিংসা তো দূরের কথা, নিজের ছোট বোন হিসাবে ডানভিকে মেনে নেয়। যার কারণে এবার রানী মন্ত্রীকে ডেকে বলে ডানভিকে যেন তার দেশে পাঠানো আর না হয়। রানীর এ পরিবর্তন দেখার পর মন্ত্রী তো একেবারেই হতবাক। তখন রানী বলে যে আমাদের দেশের এত উপকার করেছে, সে আমাদের কখনোই ক্ষতির কারণ হবে না, তাই সে থাকুক। অন্যদিকে রাজা তো ডানভির বিভিন্ন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি দেখে তার আরো প্রেমে পড়তে থাকে, যার কারণে একসময় সে সিদ্ধান্ত নেয় সে ডানভিকে প্রপোজ করবে। আর এই কথা ডানভি জানার পরে খুব কষ্ট পায়, কারণ সে রাজার এই প্রস্তাব মেনে নিয়ে রানীকে কষ্ট দিতে পারবে না। এমন সময়ে রানী একজনের সাথে ডানভিকে দেখা করায়, যে ছিল রাজার মা। আর সে দেখতে পায় ওই মহিলাটি পুরো তার মায়ের মতো ছিল, যেটা দেখে ডানভির নিজের মায়ের কথা খুব মনে পড়ে যায়। আর সে রাজার মাকে ধরে কাঁদতে শুরু করে, যেটা কেউ তখন বুঝতে পারছিল না যে সে কেন এমন করছে। ঠিক সেই দিন রাতে ডানভি সিদ্ধান্ত নেয় নিজের দেশে সে ফিরে যাবে, যার কারণে সে তখন রাজার সাথে দেখা করে কথাটা জানায় যে সে তার মায়ের সাথে দেখা করতে চায়, তাকে খুব মিস করছে সে। তখন রাজা বলে মায়ের সাথে দেখা করে সে যেন আবার এখানে ফিরে আসে, কিন্তু ডানভি বলে তা আর সম্ভব না। এতে রাজা রেগে গিয়ে তাকে একেবারে চলে যেতে বলে, আর কখনোই যেন এখানে না আসে সে। এরপরে রাজা চলে গেলে হঠাৎ কে যেন ডানভির মাথায় পিছনে আঘাত করে অজ্ঞান করে ফেলে, আর সেখানে আগুন ধরিয়ে দেয়। রাজা তা দেখে তখন ডানভিকে বাঁচাতে এগিয়ে যায়, কিন্তু সবাই তাকে আটকায়। কিন্তু রাজা তবুও আগুনের ভেতর থেকে ডানভিকে উদ্ধার করে আনে, আর সে বেঁচে যায়। পরদিন আসল অপরাধী বের করতে গিয়ে রাজা মন্ত্রীর হাতে কালি দেখতে পায় আর বুঝতে পারে মন্ত্রীর দায়ী। এরপর যখন মন্ত্রীকে সে শাস্তি দিতে যায় তখন মন্ত্রী বলে, আমি একটা কারণে এই কাজ করেছি, কারণ সে থাকলে আমাদের সব মানুষ শিক্ষিত হয়ে গেলে তারা ঐতিহ্য ভুলে যাবে। যেটা শুনে তখন রাজা বলে, অতীত ভেবে বর্তমান নষ্ট করা যাবে না, আর ভবিষ্যতের চিন্তায় বর্তমান ও নষ্ট করেও লাভ নেই, আমাদের সময়ের সাথে সাথে সামনে এগিয়ে যেতে হবে। যেটা শুনে মন্ত্রী তার ভুল বুঝতে পারে আর রাজার কাছে ক্ষমাও চায়। এরপর অনিচ্ছা সত্ত্বেও রাজা ডানভি
বান্ধবীকে তাকে বর্তমানে ফিরিয়ে দেওয়ার জন্য সমুদ্রের পাড়ে নিয়ে যায়। তখন রাজা বলে সে ডানভির জন্য অপেক্ষা করবে, তাদের আবার দেখা হবে। বিদায়ের সময় তারা একে অন্যের আবারও কিস করে, আর তারপর ডানভি পানির মধ্যে ডুবে যায় আর যেখান থেকে সে গিয়েছিল সেখানেই ফিরে আসে। সেখান থেকে সে দ্রুত ক্লাসে গিয়ে দেখে সবকিছু স্থির হয়ে আছে, আর সে তার সিটে গিয়ে ভালো করে এক্সাম দেয়। এক্সাম শেষে তার বান্ধবীর সাথেও তার দেখা হয়। এরপর বাসায় ফেরার পথে যখন বৃষ্টি হয় তখন কেউ একজন তার মাথায় ছাতা ধরে, আর তাকিয়ে দেখে সে আর কেউই নয় বরং সে রাজা ছিল। আর বর্তমানে তাদের আবারও দেখা হয়ে গেল। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়।